জান, তুমি কি জানো তোমাকে দেখলেই আমার মনটা অন্যরকম হয়ে যায়। ম্যাম, এসব কথা আমাকে বলা ঠিক না। ঠিক ভুল আমি জানি, তবে যা অনুভব করি সেটা লুকাতে পারি না। আমি আপনার অফিসের একজন সাধারণ কর্মচারী মাত্র। তুমি অফিসে একজন কর্মী হলেও আমার কাছে তুমি আমার সবকিছু। এসব হয় না ম্যাম। আমরা আলাদা দুনিয়ার মানুষ ম্যাম। ভালোবাসার দুনিয়া একটাই রিয়াদ। আমি আমি জানি না কি বলবো। সবকিছু বলা লাগবে না, শুধু আমাকে একটু ভালোবাসো। না ম্যাম, এটা হয় না। কোথায় আপনারা এত ধনী আর আমার তো কোনো পরিচয়ই নেই। তাছাড়া আপনি আমার থেকে 2 বছরের সিনিয়র। রিয়াদ, ভালোবাসা টাকা বা বয়স দিয়ে হয় না, ভালোবাসা হয় মন থেকে। ম্যাম, আমার আরও কাজ আছে, আমি গেলাম। এই কথা বলেই রিয়াদ নাদিয়ার কেবিন থেকে বেরিয়ে নিজের ডেস্কে গিয়ে বসে। আর এদিকে নাদিয়া তার চেয়ারে বসে টেবিলে হাত রেখে গালে হাত দিয়ে বলে, কবে তুমি আমার হবে জান? কবে তুমি নিজের থেকে আমাকে ভালোবাসবে? আমি যার অপেক্ষা করতে পারছি না। নাদিয়া তখন নিজের কাজে মন দেয়। অন্যদিকে রিয়াদও তার ডেস্কে বসে কাজ করছে। আমাদের নায়ক নায়িকা কারো ব্যাপারে তো কিছু জানলেন না, আর কাহিনীটাও বুঝতে পারছেন না। তাহলে আপনার কানটা একটু এগিয়ে আনুন, আমি ব্যাপারটা বুঝিয়ে বলি। আমাদের নায়ক রিয়াদ আহমেদ এবার মাস্টার্স প্রথম বর্ষে পড়ে। তার বাবা মা কেউ নেই, ছোটবেলা থেকেই এতিমখানায় বড় হয়েছে। কলেজে উঠে আলাদা মেসে থাকতো আর কয়েকটা টিউশনি করে নিজের খরচ চালাতো। তারপর ভার্সিটিতে ওঠার পর নাদিয়াদের কোম্পানিতে চাকরি নেয়। তখন নাদিয়ার বাবা ছিল বস, আর তিনি রিয়াদকে খুব পছন্দ করতেন। এই বছর ওনার মেয়ে নাদিয়া কোম্পানির দায়িত্ব নিয়েছে। আর নাদিয়া যেদিন প্রথম অফিসে এসেছিল, সেদিন এসে রিয়াদকে দেখে প্রথম দেখায় পছন্দ করে ফেলে। তারপর তো বর্তমানে দেখছেনই কি হচ্ছে। এবার মূল গল্পে ফিরি। রিয়াদ এখন মেসে থাকে না, আলাদা একটা ছোট্ট ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকে। আর শুধু পরীক্ষার সময় ভার্সিটিতে গিয়ে পরীক্ষা দিয়ে আসে। বাকি সময় অফিস নিয়েই ব্যস্ত থাকে। সেদিন অফিস থেকে বের হওয়ার সময় রিয়াদ আর নাদিয়া মুখোমুখি। চলো, আমি তোমাকে তোমার বাসায় নামিয়ে দিই। ধন্যবাদ ম্যাম, কিন্তু আমি অটো করে চলে যেতে পারবো। তোমাকে আমি যেটা বলছি সেটা করো, চুপচাপ গাড়িতে ওঠো। নাদিয়াকে রেগে যেতে দেখে রিয়াদ চুপচাপ গাড়ির সামনের সিটে গিয়ে বসে পড়ে। এই, তুমি সামনে বসলে কেন? পেছনে বসো। না ম্যাম, আমি এখানেই ঠিক আছি। তুমি কি আবার আমাকে রাগাতে চাচ্ছ? চুপচাপ পেছনে এসে বসো। রিয়াদ তখন আবার নাদিয়াকে রেগে যেতে দেখে চুপচাপ পেছনে এসে বসে। নাদিয়া রিয়াদকে তাকে ভয় পেতে দেখে একটু মুখ চেপে হাসে। রিয়াদ পেছনে বসলে নাদিয়াও তার পাশে গিয়ে বসে। ড্রাইভার গাড়ি চালানো শুরু করে। দুজনেই চুপচাপ। নাদিয়া তখন রিয়াদের একটু কাছে আসে, রিয়াদ তখন সাইডে যায়। এমন যেতে যেতে রিয়াদ গাড়ির দরজার সাথে লেগে যায়। এবার কোথায় যাবা চান্দু? ম্যাম, ওই দিকে আরও জায়গা আছে, এই দিকে গিয়ে ওই দিকে গিয়ে বসেন। না, আমি এখানেই বসবো। ম্যাম, জায়গার তো অভাব নেই, আর একটু ওই দিকে গিয়ে বসুন। নাদিয়া কিছু বলতে যাবে তখনই ড্রাইভার বলে, রিয়াদ স্যার, আপনার বাসার নিচে চলে এসেছি। ধন্যবাদ। আচ্ছা ম্যাম, আমি গেলাম। গুড নাইট। রিয়া তাড়াহুড়ো করে গাড়ি থেকে নেমে নিজের ফ্ল্যাটের দিকে পা বাড়ায়। তার মনে তখন এক মিশ্র অনুভূতি। একদিকে বসের এমন মনোযোগে সে কিছুটা অপ্রস্তুত, আবার অন্যদিকে নাদিয়ার সরল স্বীকারোক্তি তার মনের কোথাও একটা ঢেউ তোলে। ফ্ল্যাটের দরজা খুলে ভেতরে ঢুকেও সে নাদিয়ার কথাগুলো ভুলতে পারে না। অন্যদিকে নাদিয়া গাড়িতে বসে রিয়াদের চলে যাওয়া পথের দিকে তাকিয়ে থাকে। তার ঠোঁটের কোণে হালকা হাসি। রিয়াদের জড়তা আর ভয় তাকে আরো বেশি করে আকৃষ্ট করে। সে জানে রিয়াদের মনেও কোথাও না কোথাও তার জন্য দুর্বলতা তৈরি হয়েছে, শুধু সময়ের অপেক্ষা। পরের দিন অফিসে এসে রিয়াদ নিজের কাজে ডুবে থাকার চেষ্টা করে, কিন্তু কিছুক্ষণ পরপরই তার চোখ চলে যায় নাদিয়ার কেবিনের দিকে। নাদিয়া স্বাভাবিকভাবেই অফিসের কাজকর্ম তদারকি করছেন, তবে মাঝে মাঝে তার চোখ রিয়াদের দিকে পড়ছে। দুজনের চোখাচোখি হতেই রিয়াদ তাড়াতাড়ি অন্যদিকে তাকিয়ে নেয়। দুপুরের খাবারের সময় নাদিয়া নিজেই রিয়াদের ডেস্কে এসে হাজির হন।
এই যে মিস্টার রিয়াদ, আমার সাথে লাঞ্চে চলো। ম্যাম, আপনি? হ্যাঁ আমি। একসাথে খেলে কি কোনো সমস্যা আছে? না মানে আসলে আমি ক্যান্টিনে যাচ্ছিলাম। আজ আমার সাথে খাবে, কোনো কথা নয়। নাদিয়ার কর্তৃত্বপূর্ণ কথার কাছে রিয়াদ হার মানে। সে নাদিয়ার সাথে ক্যান্টিনের দিকে পা বাড়ায়। ক্যান্টিনে অনেকেই তাদের একসাথে দেখে কানাঘুষা করতে শুরু করে। রিয়াদ, এত চুপচাপ কেন? কালকের ঘটনা কি এখনো ভুলতে পারছো না? আসলে ম্যাম, আমি বুঝতে পারছি না আমার কি করা উচিত। তোমার শুধু আমার প্রতি তোমার অনুভূতিটাকে স্বীকার করতে হবে, আর কিছু না। কিন্তু ম্যাম, আমাদের দুজনের সামাজিক অবস্থান। ওসব আমি কেয়ার করি না। আমার কাছে তোমার মনটাই আসল। তুমি কি আমাকে একটুও ভালোবাসো না রিয়াদ? নাদিয়ার চোখে গভীর আকুতি দেখে রিয়াদ চুপ করে থাকে। তার মনে ঝড় ওঠে। একদিকে সমাজের ভয়, অন্যদিকে নাদিয়ার প্রতি এক অজানা আকর্ষণ। সে বুঝতে পারে না কোন দিকে যাবে। এমন সময় তাদের টেবিলের কাছে এসে দাঁড়ায় নাদিয়ার এক সহকর্মী ফারহান। নাদিয়া, তুমি এখানে? আর এই ছেলেটা কে? ফারহান, এ আমার ব্যক্তিগত ব্যাপার। তুমি বরং নিজের কাজে মন দাও। ব্যক্তিগত ব্যাপার? অফিসে বসে তুমি কার সাথে প্রেম করছো নাকি? আর এই ছেলেই বা কে? একে তো আগে কখনো দেখিনি। ওর নাম রিয়াদ, আর ও আমার অফিসের একজন কর্মী। এখন তুমি যাও। বাহ, বস হয়ে তুমি নিজেই অফিসের কর্মীর সাথে? এটা তো বেশ ইন্টারেস্টিং ব্যাপার। আমি বরং বাবার কাছে গিয়ে। ফারহানের কথা শেষ না হতেই নাদিয়ার রাগে ফেটে পড়ে। একটাও বাজে কথা বলবে না তুমি। এটা আমার অফিস এবং আমার জীবন। এখানে কার সাথে আমি কথা বলবো না বলবো সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। তুমি যদি আর একটাও কথা বলো তাহলে আমি তোমার নামে বাবার কাছে কমপ্লেন করব। ঠিক আছে, ঠিক আছে, আমি যাচ্ছি। তবে এটা মনে রেখো নাদিয়া, তুমি ভুল করেছো। ফারহান চলে গেলে নাদিয়ার রাগে কাঁপতে থাকে। রিয়াদ ভয়ে জড়সড় হয়ে বসে থাকে। ম্যাম, আপনার মনে হয় আমার সাথে এভাবে কথা বলা উচিত হয়নি? না রিয়াদ, আমার আর সহ্য হচ্ছে না। সবাই কেন আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে এত মাথা ঘামায়? ম্যাম, আপনি শান্ত হন। রিয়াদের নীরবতা নাদিয়ার মনে এক গভীর কৌতূহল জাগায়। এত স্পষ্ট ভালো লাগা দেখানোর পরেও রিয়াদের এই দ্বিধা তাকে কিছুটা হতাশ করে। আবার একই সাথে তার ভেতরের চাপা জিজ্ঞাসা উস্কে দেয়, কেন রিয়াদ এমন করছে? শুধুই কি সামাজিক ভেদাভেদ, নাকি অন্য কোনো অজানা কারণ তাকে আটকে রাখছে? রিয়াদ, তুমি কি কিছু লুকাচ্ছ? ম্যাম, লুকানোর মতো কিছু নেই। আসলে আমি একটু অপ্রস্তুত হয়ে গিয়েছিলাম। অপ্রস্তুত কেন? আমি তো আমার অনুভূতি খুলে বললাম। তোমার কি বলার কিছু নেই? ম্যাম, আপনার প্রতি আমার সম্মান অনেক। আপনি আমার বস, আমার সিনিয়র। শুধু সম্মান? সত্যি? আমার মনে হয় আমি তোমার চোখে অন্য কিছু দেখেছি। নাদিয়ার তীক্ষ্ণ দৃষ্টি রিয়াদের অস্বস্তি আরো বাড়ায়। সে সরাসরি নাদিয়ার চোখের দিকে তাকাতে পারে না। তার মনে এক জটিল সমীকরণ। একদিকে নাদিয়ার প্রতি আকর্ষণ, অন্যদিকে তার নিজের সামাজিক অবস্থান আর ভবিষ্যতের অনিশ্চয়তা। রিয়াদ, তুমি কি আমাকে বিশ্বাস করো? অবশ্যই ম্যাম, আপনাকে আমি খুব বিশ্বাস করি। তাহলে সত্যি করে বলো, তোমার মনে কি চলছে? কেন তুমি দ্বিধা করছো? ম্যাম, আমার মনে হয় আমাদের পরিস্থিতিটা একটু আলাদা। আপনি সমাজের এত উঁচু স্তরের মানুষ, আর আমি তো একজন সাধারণ কর্মচারী। যদি কেউ কিছু বলে। রিয়াদ, তুমি কি সত্যিই মনে করো মানুষের পরিচয় শুধু তার সামাজিক অবস্থানে? আমার কাছে তোমার মনটাই আসল। তুমি কেমন মানুষ সেটাই আমার কাছে মুখ্য। আর যদি কেউ কিছু বলে আমি তাকে সামলাতে জানি। ম্যাম, আপনি কি সত্যি এত সহজভাবে সবটা দেখছেন? সহজ না হলেও এটাই সত্যি। এখন তুমি বলো, তোমার মনে কি আছে? আমার প্রতি কি তোমার কোনো অন্যরকম অনুভূতি কাজ করে না? নাদিয়ার সরাসরি প্রশ্নে রিয়াদ চুপ করে থাকে। তার মুখ দেখে মনে হচ্ছে যেন সে কোনো কঠিন প্রশ্নের উত্তর খুঁজছে। ক্যান্টিনের হালকা গুঞ্জন তাদের নীরবতাকে আরো গভীর করে তোলে। ম্যাম, আমি জানি না কি বলবো। আমার কখনো এমন পরিস্থিতিতে পড়ার অভিজ্ঞতা হয়নি। কোনো তাড়াহুড়ো নেই, তুমি সময় নাও। তবে আমার মনে হয় তুমিও কিছু অনুভব করো, অস্বীকার করো না।
রিয়াদ নাদিয়ার চোখের দিকে তাকিয়ে থাকে। সেখানে সে দেখতে পায় এক গভীর প্রত্যাশা, কিন্তু নিজের ভেতরের দ্বিধা আর অনিশ্চয়তা তাকে কোনো স্পষ্ট উত্তর দিতে বাধা দেয়। নাদিয়ার আন্তরিক প্রশ্নে রিয়াদ আরও বেশি অস্বস্তিতে পড়ে। তার মনে তখন এক তীব্র দ্বন্দ্ব। একদিকে প্রভাবশালী বস নাদিয়ার স্পষ্ট আকর্ষণ, অন্যদিকে নিজের সামাজিক অবস্থান আর ভবিষ্যতের অনিশ্চয়তা তাকে আড়ষ্ট করে রাখে। সে কোনো সহজ উত্তর খুঁজে পায় না। রিয়াদ মাথা নিচু করে বলে, ম্যাম, আমি সত্যি বুঝতে পারছি না কি বলা উচিত। আপনি আমার প্রতি এত সদয় কেন আমি জানি না। রিয়াদ, দয়া নয়, আমি যা অনুভব করি সেটাই বলছি। তুমি কি সত্যি আমার মধ্যে কিছুই দেখতে পাও না? কোনো বন্ধুত্ব, কোনো ভালো লাগা? না, মানে তেমন কিছু নয়। আপনি খুবই ভালো মানুষ ম্যাম, কিন্তু আমাদের মধ্যে একটা দূরত্ব রয়েছে, সেটা অস্বীকার করার কোনো উপায় নেই। দূরত্ব তো আমরাই তৈরি করি রিয়াদ। যদি দুটো মন চায় কাছে আসতে, তাহলে কোনো দূরত্ব বাধা হতে পারে না। কিন্তু যদি অফিসের অন্যেরা কিছু বলে, আপনার সম্মানহানি হয়। আমার সম্মানের চিন্তা তুমি ছেড়েই দাও। আমি নিজের সম্মান রক্ষা করতে জানি। তুমি শুধু নিজের কথা বলো। আমার সান্নিধ্যে কি তুমি সত্যিই একটু স্বস্তি বোধ করো না? নাদিয়ার ব্যাকুল প্রশ্নে রিয়াদ আরো কঠিন পরিস্থিতিতে পড়ে। সে নাদিয়ার চোখের দিকে তাকাতে পারে না। তার মনে নাদিয়ার প্রতি একটা চাপা ভালো লাগা কাজ করলেও সমাজের ভয় এবং নিজের দীনতা তাকে কোনো ইতিবাচক সাড়া দিতে দেয় না। ম্যাম, আমার কিছু জরুরি কাজ আছে, আমি কি এখন যেতে পারি? সবসময় তুমি এড়িয়ে যাও রিয়াদ। কেন তুমি এত ভয় পাও? ভয় নয় ম্যাম, আসলে কাজের চাপ খুব বেশি। আমি পরে আপনার সাথে কথা বলবো। এই বলে রিয়াদ দ্রুত ক্যান্টিন থেকে বেরিয়ে যায়। নাদিয়া একা বসে থাকে, তার চোখে স্পষ্ট হতাশার ছায়া। সে বুঝতে পারছে রিয়াদের মনে কোথাও একটা বাধা আছে, যা তাকে সহজে ধরা দিতে দিচ্ছে না। পরের কয়েকটা দিন অফিসে নাদিয়া আরো বেশি করে রিয়াদের কাছাকাছি আসার চেষ্টা করে। কাজের ফাঁকে তার সাথে কথা বলার বাহানা খোঁজে, একসাথে কফি খাওয়ার প্রস্তাব দেয়, কিন্তু রিয়াদ সব সময় কোনো না কোনো অজুহাতে এড়িয়ে যায়। নাদিয়ার সরাসরি দৃষ্টির সামনে সে নার্ভাস হয়ে পড়ে, অস্পষ্ট উত্তর দিয়ে দ্রুত সরে যায়। একদিন নাদিয়া রিয়াদের ডেস্কে গিয়ে দাঁড়ায়, যখন আশেপাশে তেমন কেউ ছিল না। রিয়াদ, এভাবে এড়িয়ে গেলে তো কোনো সমাধান হবে না। তুমি কি আমার সাথে একটু শান্তভাবে কথা বলতে পারো? ম্যাম, আমি সত্যিই খুব ব্যস্ত, এখন কথা বলার মতো সময় নেই। সব সময় তুমি ব্যস্ত। কিসের এত কাজ যা আমার সাথে দুটো কথা বলার চেয়েও বেশি জরুরি? রিয়াদ কোনো উত্তর না দিয়ে নিচের কম্পিউটারের দিকে তাকিয়ে থাকে। রিয়াদের এই নীরবতা নাদিয়ার মনে গভীর ক্ষোভের জন্ম দেয়। সে বুঝতে পারে রিয়াদ ইচ্ছাকৃতভাবে তাকে এড়িয়ে যাচ্ছে, তার সব চেষ্টা যেন ব্যর্থ হতে চলেছে। ঠিক আছে রিয়াদ, যদি তুমি এটাই চাও তাহলে তাই হোক। আমি আর তোমাকে বিরক্ত করব না। এই বলে নাদিয়ার রাগে ও অপমানে সেখান থেকে চলে যায়। রিয়াদ তখনও মাথা নিচু করে নিচের কাজ করে যায়, তবে তার বুকের ভেতরটা এক চাপা কষ্টে টনটন করতে থাকে। সে জানে নাদিয়ার সাথে সে ভালো ব্যবহার করছে না, কিন্তু নিজের ভেতরের ভয় আর অনিশ্চয়তার বেড়াজাল থেকে সে বেরোতে পারছে না। নাদিয়ার রাগে ভরা কথাগুলো রিয়াদের কানে যেন তীক্ষ্ণ তীরের মতো বেঁধে। সে মাথা না তুলেই নিজের কাজ চালিয়ে যেতে চেষ্টা করে, কিন্তু তার মনোযোগ বারবার বিক্ষিপ্ত হয়ে যায়। নাদিয়ার অপমানিত মুখটা তার চোখের সামনে ভেসে ওঠে। সে জানে তার আচরণ ঠিক হয়নি, কিন্তু নিজেকে সে অসহায় মনে করে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামে, অফিসের কর্মব্যস্ততা ধীরে ধীরে স্তীমিত হয়ে আসে। বেশিরভাগ কর্মী বাড়ি ফিরে গেছে, নাদিয়ার কেবিনের আলো নিভে গেছে। রিয়াদ তখনও নিচের ডেস্কে একা বসে কাজ করছে, আনমনে কম্পিউটারের স্ক্রিনে তাকিয়ে। হঠাৎ কাঁধে কারো হাতের স্পর্শ অনুভব করে রিয়াদ চমকে ওঠে। ঘাড় ঘুরিয়ে দেখে তার পেছনে দাঁড়িয়ে নাদিয়ার এক ঘনিষ্ঠ সহকর্মী শ্রেয়া। শ্রেয়ার মুখে রহস্যময় হাসি। এই যে মিস্টার রিয়াদ, এখনো কাজ করছেন? বস তো সেই কখন চলে গেছেন। হ্যাঁ, একটু কাজ বাকি ছিল, এই তো শেষ হয়ে এলো। বাহ, বসের প্রতি এত আনুগত্য, নাকি অন্য কোনো কারণ আছে?
আজকাল তো অফিসে সবাই তোমাদের দুজনের ব্যাপারে ফিসফাস করছে। কিসের ফিসফাস? আমি কিছু জানি না। ওহো, তুমি কিছুই জানো না? নাদিয়া ম্যাডাম তো আজকাল তোমার জন্য পাগল, সব সময় তোমার আশেপাশে ঘুরঘুর করে। শ্রেয়া, তুমি ভুল বলছো। আমাদের মধ্যে তেমন কিছুই নেই। উনি আমার বস, এইটুকুই। মিথ্যে বলো না রিয়াদ, আমি সব দেখেছি। ক্যান্টিনে তোমাদের দুজনের হাবভাব আর ম্যাডামের চোখের সেই বিশেষ দৃষ্টি, সবই আমার নজরে পড়েছে। রিয়াদ অস্বস্তিতে নড়ে চড়ে বসে। শ্রেয়ার সরাসরি কথাগুলো তাকে আরো কঠিন পরিস্থিতিতে ফেলে দেয়। শোনো রিয়াদ, আমার মনে হয় তুমি একটা সুযোগ পাচ্ছ। নাদিয়া ম্যাডাম সুন্দরী, ধনী আর পাওয়ারফুল, আর একটু মনোযোগ পেলে তোমার জীবন বদলে যেতে পারে। শ্রেয়া, দয়া করে এসব বন্ধ করো। আমার এসব আলোচনায় কোনো আগ্রহ নেই। আগ্রহ নেই নাকি ভয় পাচ্ছ? আরে বাবা, সুযোগ যখন আসে তখন লুফে নিতে হয়। নাদিয়া ম্যাডামের মতন মহিলা রোজ রোজ কারো জীবনে আসে না। শ্রেয়ার ইঙ্গিতপূর্ণ কথাগুলো রিয়াদের ভেতরে ক্রোধের জন্ম দেয়। সে বুঝতে পারে অফিসের অনেকেই তাদের সম্পর্ক নিয়ে ভুল ধারণা পোষণ করছে এবং নোংরা আলোচনা করছে। শ্রেয়া, আমি তোমাকে আবারও বলছি, দয়া করে আমার ব্যক্তিগত জীবন নিয়ে কোনো মন্তব্য করবে না। এটা আমার এবং আমার বসের ব্যাপার। এখানে তোমার নাক গলানোর কোনো অধিকার নেই। ওহো, এত তেজ? তবে ম্যাডামের সাথে এত ঢং করো কেন? সুযোগ পেয়েও পায়ে ঠেলছো? বোকা ছেলে তো তুমি। শ্রেয়া আরো কিছু আপত্তিকর কথা বলতে যাচ্ছিল, ঠিক তখনই অফিসের পিয়ন রহিম মিয়া এসে হাজির হয়। ম্যাডাম, আপনার গাড়ির ড্রাইভার এসে গেছে। হ্যাঁ, যাচ্ছি। তবে মনে রেখো রিয়াদ, তুমি একটা বিরাট ভুল করছো। এই বলে শ্রেয়া রিয়াদের দিকে বাঁকা হাসি ছুড়ে দিয়ে চলে যায়। রিয়াদ রাগে নিচের মুঠি শক্ত করে ধরে। অফিসের এই নোংরা পরিবেশ, সহকর্মীদের কটু কথা, সব মিলিয়ে তার দম বন্ধ হয়ে আসতে থাকে। কিছুক্ষণ পর রিয়াদ নিজের ডেস্ক গোছাতে শুরু করে। তার মনে একটাই চিন্তা, এই পরিস্থিতি থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়। নাদিয়ার প্রতি তার দুর্বলতা থাকলেও অফিসের এই কাদা ছেঁড়াছুড়ি তার আর সহ্য হচ্ছে না। হঠাৎই তার ফোন বেজে ওঠে। স্ক্রিনে নাদিয়ার নম্বর ভেসে ওঠে। রিয়াদ দ্বিধাগ্রস্ত হয়ে কিছুক্ষণ ফোনের দিকে তাকিয়ে থাকে। ধরবে কি ধরবে না, এই চিন্তায় তার মন অস্থির হয়ে ওঠে। রিয়াদ গভীর শ্বাস নিয়ে ফোনটা ধরে। হ্যালো ম্যাম। রিয়াদ, তুমি কি এখনো অফিসে? আমি তো ভাবলাম তুমি কখন বেরিয়ে গেছো। হ্যাঁ ম্যাম, একটু কাজ ছিল, এই তো বের হব। শোনো, আজ অফিসে যা কিছু হয়েছে আমি তার জন্য দুঃখিত। আমার মনে হয় আমার আচরণের জন্য তোমাকে অপ্রীতিকর পরিস্থিতির শিকার হতে হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি তো আরো অনেক কিছুই হতে পারে যা আপনি জানেন না। রিয়াদ, তুমি কি আমার উপর বিশ্বাস রাখো না? আমি জানি অফিসের লোকেরা অনেক কথা বলবে, কিন্তু তাতে আমাদের কিছু যায় আসে না। আমাদের সম্পর্কটা শুধু আমাদের দুজনের। কিন্তু ম্যাম, আপনার সম্মান। আমার সম্মানের চিন্তা তুমি করো না। আমার কাছে তুমি অনেক বেশি গুরুত্বপূর্ণ। তুমি কি আজ আমার সাথে একটু কফি খেতে পারো? অফিসের বাইরে শান্ত পরিবেশে আমরা একটু কথা বলতে পারবো। রিয়াদ কিছুক্ষণ চুপ থাকে। তার মনে তখন হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। নাদিয়ার প্রতি তার দুর্বলতা বাড়ছে, কিন্তু অফিসের চাপা গুঞ্জন তাকে আরো সতর্ক করে তোলে। শ্রেয়ার সরাসরি আপত্তিকর মন্তব্যগুলো তার কানে এখনো বাজছে। ঠিক আছে ম্যাম, কোথায় দেখা করব? আমার অ্যাপার্টমেন্টের কাছে একটা কফি শপ আছে, দ্য ব্লু মুন। তুমি কি সেখানে আসতে পারবে? হ্যাঁ ম্যাম, আমি আসছি। ফোন রেখে রিয়াদ দ্রুত নিচের জিনিসপত্র গোছায়। তার মনে এক মিশ্র অনুভূতি। একদিকে নাদিয়ার সঙ্গ পাওয়ার আকাঙ্ক্ষা, অন্যদিকে অফিসের অস্বস্তিকর পরিবেশ তাকে চিন্তিত করে তোলে। শ্রেয়ার কথাগুলো যেন এক কালো মেঘের মতো তার মনে ঘুরতে থাকে। কিছুক্ষণ পর রিয়াদ দ্য ব্লু মুন কফি শপে এসে পৌঁছয়। নাদিয়া আগেই এসে একটা কোণের টেবিলে বসেছিল, তাকে চিন্তিত দেখাচ্ছিল। রিয়াদ এগিয়ে গিয়ে তার সামনের চেয়ারে বসে। নাদিয়া রিয়াদের দিকে তাকিয়ে বলে, থ্যাংক ইউ রিয়াদ আসার জন্য। আমি খুব চিন্তায় ছিলাম। কি হয়েছে ম্যাম, আপনি এত চিন্তিত কেন? আজ অফিসে যা হলো আমার একদম ভালো লাগেনি। আমার মনে হচ্ছে আমার জন্যই তোমাকে অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হয়েছে।
রিয়াদ চুপ থাকে। শ্রেয়ার কথাগুলো সে নাদিয়াকে বলতে দ্বিধাবোধ করে। হয়তো নাদিয়া ভুল বুঝবে। নাদিয়া রিয়াদের হাত ধরে বলে, শোনো রিয়াদ, আমি জানি এটা সহজ নয়, কিন্তু যদি আমরা দুজন একসাথে থাকি তাহলে সব বাধা পেরোতে পারবো। তুমি কি আমার উপর ভরসা রাখতে পারো না? রিয়াদ নাদিয়ার চোখের দিকে তাকায়। সেখানে সে দেখতে পায় এক গভীর নির্ভরতা, কিন্তু শ্রেয়ার আপত্তিকর মন্তব্যগুলো তার মনে সন্দেহের বীজ বুনে দেয়। ম্যাম, আমি আমি একটু সময় নিতে চাই। আমার সব কিছু গুছিয়ে ভাবতে হবে। অফিসের পরিবেশ সব কিছু আমার কাছে একটু কঠিন মনে হচ্ছে। ঠিক আছে রিয়াদ, তুমি সময় নাও, তবে মনে রেখো বেশি দেরি করলে হয়তো অনেক কিছুই হাতছাড়া হয়ে যেতে পারে। কফি শপের নীরবতা তাদের মধ্যে এক গভীর দূরত্ব তৈরি করে দেয়। নাদিয়ার উদ্বেগ এবং রিয়াদের দ্বিধা, এই দুয়ের মাঝে তাদের সম্পর্কের ভবিষ্যৎ আরো অনিশ্চিত হয়ে পড়ে। শ্রেয়ার আপত্তিকর কথাগুলো রিয়াদের মনে এক গভীর ক্ষত সৃষ্টি করে, যা সে নাদিয়ার কাছে প্রকাশ করতে পারছে না। কফি শপের নীরবতা রিয়াদের মনে আরো বেশি অস্থিরতা সৃষ্টি করে। নাদিয়ার আন্তরিকতা সত্ত্বেও শ্রেয়ার কটু কথাগুলো তার আত্মবিশ্বাস ভেঙে চুরমার করে দেয়। সে বুঝতে পারে তাদের সম্পর্ক শুধু দুজনের মধ্যে সীমাবদ্ধ নেই। অফিসের নোংরা রাজনীতি এবং অন্যদের কৌতূহলী দৃষ্টি তাদের প্রতিটি পদক্ষেপকে বিষিয়ে তুলছে। ম্যাম, আমার মনে হয় আমার এখন যাওয়া উচিত। কি হয়েছে রিয়াদ, তুমি কি ঠিক আছো? তোমার মুখটা শুকনো দেখাচ্ছে। হ্যাঁ ম্যাম, আমি ঠিক আছি। আসলে একটু ক্লান্তি লাগছে। নাদিয়া আর চোরাচুরি করে না। সে ওই আমার রিয়াদের ইনভাইট সাথে দিতেছে, কফি শপ আপনি আমার থেকে গ্রুপে বের আসেন। হয়। পথে আর কোনো কথা হয় না। নীরবতা যেন তাদের মধ্যে এক অদৃশ্য দেওয়াল তুলে দেয়। পরের কয়েকটা দিন অফিসে রিয়াদ আরো বেশি গুটিয়ে থাকে। নাদিয়ার সাথে সরাসরি চোখের দেখাও এড়িয়ে যায়। কাজের অজুহাতে নিজেকে ব্যস্ত রাখে। সহকর্মীদের সাথেও কম কথা বলে। তার মনে একটা চিন্তা, কিভাবে এই পরিস্থিতি থেকে নিজেকে বাঁচানো যায়। একদিন দুপুরে রিয়াদ ক্যান্টিনে বসে একা খাচ্ছিল। হঠাৎ তার পাশে এসে দাঁড়ায় তাদের অফিসের হিসাব রক্ষক সালাম সাহেব। সালাম সাহেব একজন মিশুক এবং রসিক মানুষ হিসেবে পরিচিত। কিরে রিয়াদ, আজকাল তোকে দেখাই যায় না, সব সময় একা একা থাকিস যে, ব্যাপার কি? তেমন কিছু না স্যার, একটু কাজের চাপ বেশি। কাজের চাপ তো থাকবেই, তবে শুনেছি তোর নাকি আজকাল অন্য কোথাও চাপও বাড়ছে, বসের সাথে নাকি খুব খাতির জমেছে। রিয়াদ চমকে ওঠে। সালাম সাহেবের রসিকতার আড়ালে লুকানো তির্যক মন্তব্যটা সে বুঝতে পারে। কি বলছেন স্যার? বসের সাথে তো আমার শুধু কাজের ব্যাপারে কথা হয়, এই যা। শুধু কাজ? আমরা কি আর কিছু বুঝি না নাকি? তবে একটা কথা বলবো বাবা, সাবধানে পা ফেলিস। অফিসের গসিপ কিন্তু আগুনের মতো ছড়ায়, আর বস যখন সিনিয়র তখন একটু বেশি সাবধান থাকতেই হয়। কথাটা বলেই সালাম সাহেব অন্য টেবিলে গিয়ে বসেন। রিয়াদ হতভম্ব হয়ে বসে থাকে। অফিসের সাধারণ কর্মীরাও তাদের সম্পর্ক নিয়ে কানা ঘোষা করছে। এটা তার ধারণার বাইরে ছিল। তার মনে ভয় আরো ঘনীভূত হয়। বিকেলে নাদিয়া নিজেই রিয়াদের ডেস্কে আসে। তার চোখে উদ্বেগের ছাপ স্পষ্ট। রিয়াদ, তুমি কি আমার সাথে এইভাবে এড়িয়ে যাচ্ছ কেন? কি হয়েছে তোমার? কিছুই হয়নি ম্যাম, আমি কাজ করছি। কাজ তো সবাই করে, আমার কিন্তু ডোম তোমার আরো মারো আচরণে তুমি। একটা পরিবর্তন এসেছে। তুমি কি আমার উপর রাগ করেছো? রাগ করিনি ম্যাম, তবে আমার মনে হয় আমাদের একটু দূরত্ব বজায় রাখা উচিত। অফিসের লোকেরা অনেক কথা বলছে যা আপনার জন্য সম্মানজনক নয়। আর তুমি কি মনে করো তাদের কথায় আমি ভেঙে পড়বো রিয়াদ? আমি জানি কিভাবে পরিস্থিতি সামলাতে হয়, কিন্তু তোমার এই দূরত্ব আমাকে কষ্ট দিচ্ছে। রিয়াদ চুপ থাকে। তার মনে তখন একটাই প্রশ্ন, নাদিয়ার সাথে তার এই সম্পর্ক কি সত্যিই নাদিয়ার জন্য ক্ষতির কারণ হবে? হঠাৎ নাদিয়ার ফোন বেজে ওঠে। ফোনের স্ক্রিনে তার বাবার নাম ভেসে ওঠে। নাদিয়া ফোন ধরে কিছুটা স্বাভাবিক স্বরে কথা বলে। হ্যাঁ বাবা, বলো। হ্যাঁ বাবা, সব ঠিক আছে। অফিসের কাজ একটু বেশি তো, তাই দেরি হচ্ছে। হ্যাঁ বাবা, খেয়াল রাখবো, তুমি চিন্তা করো না। আচ্ছা বাবা, রাখি এখন। ফোন রেখে নাদিয়া গভীর শ্বাস নেয়। তার চোখে একরাশ চাপা চিন্তা। কি হয়েছে ম্যাম?
আঙ্কেল ফোন করেছিলেন? হ্যাঁ, শুধু খোঁজ নিচ্ছিলেন। আসলে তিনি একটু চিন্তিত থাকেন আমার জন্য। নাদিয়া তার বাবার আসল উদ্বেগের কথা রিয়াদের কাছে গোপন করে। সে বুঝতে পারছে এই মুহূর্তে রিয়াদ এমনিতেই অনেক চাপের মধ্যে আছে। রিয়াদ চুপ থাকে। তার মনে হয় বাইরের চাপ ক্রমশ বাড়ছে, যা তাদের সম্পর্কের উপর প্রভাব ফেলছে। পরের দিন অফিসে এক অন্যরকম চাঞ্চল্য লক্ষ্য করা যায়। নাদিয়ার বাবা মিস্টার রহমান সকালেই অফিসে এসে পৌঁছন। তিনি তড়িঘড়ি করে একটা মিটিং এর আহ্বান করেন, যেখানে অফিসের সকল গুরুত্বপূর্ণ ব্যক্তি উপস্থিত ছিলেন। মিটিং এর কারণ প্রথমে কেউ বুঝতে পারছিল না। সকল কর্মী মিটিং রুমে পৌঁছেই তখন রহমান সাহেব তাদের সবার উদ্দেশ্যে বলা শুরু করে। আপনারা সবাই জানেন, কিছুদিন ধরে অফিসে একটি বিষয় নিয়ে অনেক কানাঘোষা চলছে। আমার কানেও সেসব কথা এসেছে। আমি স্পষ্ট করে বলতে চাই, নাদিয়া এবং রিয়াদের ব্যক্তিগত জীবন নিয়ে আপনাদের এত উৎসুক কেন? রহমান সাহেবের কথা শুনে মিটিংয়ে উপস্থিত সকলে একে অপরের দিকে তাকাতে শুরু করে। তাদের মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল না তারা এমন কিছুর জন্য প্রস্তুত ছিলেন না। আমি আপনাদের জানাতে চাই, নাদিয়া এবং রিয়াদের বিয়ে অনেক আগে থেকেই আমার এবং আমার স্ত্রীর সম্মতিতে ঠিক হয়ে আছে। তারা একে অপরের সাথে কিভাবে মেশে বা কথা বলে সেটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত ব্যাপার। এই নিয়ে অফিসে আর কোনো আলোচনা আমি শুনতে চাই না। আশা করি সবাই বিষয়টি স্পষ্ট বুঝতে পেরেছেন। রহমান সাহেবের এই অপ্রত্যাশিত ঘোষণার মিটিংয়ে সকলে হতবাক হয়ে যায়। বিশেষ করে রিয়াদ নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। তার মনে হচ্ছিল সে যেন দিনের বেলায় কোনো স্বপ্ন দেখছে। মিটিং শেষ হওয়ার পর রহমান সাহেব রিয়াদকে তার কেবিনে ডেকে পাঠান। কেবিনে নাদিয়াও উপস্থিত ছিল। রিয়াদ কুণ্ঠিতভাবে ভেতরে প্রবেশ করে। আঙ্কেল, আপনি মিটিংয়ে এসব কি বলছিলেন? আমার তো কিছুই বিশ্বাস হচ্ছে না। হ্যাঁ বাবা, আমি যা বলেছি সেটাই সত্যি। আমিও চাই তোমাদের দুজনের বিয়ে হোক। তুমি খুব ভালো ছেলে। প্রথম দিন থেকেই আমার তোমাকে খুব ভালো লেগেছে। নাদিয়া রিয়াদের দিকে তাকিয়ে মুচকি হাসে। তার চোখে কৃতজ্ঞতার ঝিলিক দেয়। নাদিয়া তোমাকে খুব ভালোবাসে, এটা আমি দেখেছি। আর তোমারও তো কোনো বাবা মা নেই, আমাদেরও কোনো ছেলে নেই। বাবা, তুমি কি পারবে না আমার ছেলে হয়ে এই পরিবারটাকে আপন করে নিতে? রহমান সাহেব আবারও রিয়াদের কাছে অনুরোধ করেন। নাদিয়া এগিয়ে এসে রিয়াদের হাত ধরে আলতো করে চাপ দেয়। তার চোখে নীরব মিনতি। রিয়াদ দুজনের দিকে তাকিয়ে গভীর ভাবনায় ডুবে যায়। এত অপ্রত্যাশিত ভালোবাসা আর সম্মানে তার মন ভরে ওঠে। তার এত দিনের সব ভয় আর দ্বিধা যেন এক মুহূর্তে কর্পূরের মতো উবে যায়। আঙ্কেল, আপনারা যা বলছেন তা আমার কাছে স্বপ্ন মনে হচ্ছে। আমার জীবনে এত ভালোবাসা আমি কখনো পাইনি। আপনারা যদি আমাকে আপনাদের পরিবারের অংশ হিসেবে মেনে নেন, তাহলে এর চেয়ে বেশি খুশি আর কিছুতে হব না। আমি রাজি। আমি আপনাদের ছেলে হতে রাজি। রিয়াদের সম্মতিতে নাদিয়ার চোখে আনন্দের অশ্রু চিকচিক করে ওঠে। রহমান সাহেব এগিয়ে এসে রিয়াদের পিঠে হাত রেখে আশীর্বাদ করেন। অফিসের এত দিনের চাপা গুঞ্জন যেন আজ এক নতুন সম্পর্কের শুভ সূচনা করল। রিয়াদের সম্মতি শুনে নাদিয়ার আনন্দ আর ধরে না। সে এক মুহূর্ত দেরি না করে খুশিতে চিৎকার করে রিয়াদের দিকে ঝাঁপিয়ে পড়ে এবং তাকে শক্ত করে জড়িয়ে ধরে। তাদের চারপাশের জগৎ যেন মুহূর্তের জন্য থেমে যায়। শুধু তাদের ভালোবাসার উষ্ণ আলিঙ্গন সেখানে মুখ্য হয়ে ওঠে। নাদিয়া এতটাই আনন্দিত ছিল যে তার বাবা যে কেবিনে উপস্থিত সে কথা সে বেমালুম ভুলে যায়। তারা দুজনে যেন এক নতুন স্বপ্নে বিভোর হয়ে একে অপরের বাহু ডোরে আবদ্ধ থাকে। কিছুক্ষণ পর যখন নাদিয়ার ঘোর কাটে, তখন তার বাবার উপস্থিতি তার মনে পড়ে। তখন তার মুখ লজ্জায় লাল হয়ে ওঠে। সে তাড়াতাড়ি রিয়াদকে ছেড়ে দিয়ে মাথা নিচু করে, হাতের পাতা দিয়ে মুখ ঢাকতে চেষ্টা করে। তার এই ছেলে মানুষী কাণ্ড দেখে রহমান সাহেবের মুখে এক স্নেহপূর্ণ হাসি ফুটে ওঠে। আর লজ্জা পেতে হবে না মা, আমি তো সবই দেখছি। তোমাদের দুজনের ভালোবাসা আমার কাছে স্পষ্ট। নাদিয়া তখনও লজ্জায় জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকে। রিয়া তো কিছুটা অপ্রস্তুত বোধ করে, তবে তার ঠোঁটের কোণে এক মৃদু হাসি খেলে যায়। রহমান সাহেব কেবিনের দরজার দিকে এগিয়ে যেতে যেতে বলে,
তোমরা এখানে একটু কথা বলো, আমার কিছু কাজ আছে। আমি বরং এখন চাই তোমরা দুজনে মন খুলে কথা বলো আর ভবিষ্যতের পরিকল্পনা করো। আমার পূর্ণ সমর্থন তোমাদের সাথে আছে। রহমান সাহেব বেরিয়ে যাওয়ার পর কেবিনে শুধু নাদিয়া আর রিয়াদ একা থাকে। নাদিয়া তখনও লজ্জায় রিয়াদের দিকে তাকাতে সাহস পাচ্ছে না। রিয়াদ এগিয়ে এসে আলতো করে নাদিয়ার হাত ধরে। ম্যাম, আপনি এত লজ্জা পাচ্ছেন কেন? এটা তো খুশির খবর। কিন্তু বাবা, মানে আমি একটু বেশি আবেগপ্রবণ হয়ে গেছিলাম। তাতে কি হয়েছে ম্যাম? ভালোবাসার প্রকাশ তো সুন্দর, আর আঙ্কেল তো সবই বুঝতে পেরেছেন। রিয়াদ নাদিয়ার হাত ধরে তাকে কাছে টেনে নেয়। নাদিয়াও দ্বিধা কাটিয়ে রিয়াদের বুকে মাথা রাখে। তাদের নীরব আলিঙ্গনে মিশে থাকে এতদিনের অপেক্ষা আর অনিশ্চয়তার অবসান। রিয়াদ নাদিয়ার চুলে হাত বুলিয়ে দিয়ে, ম্যাম, মানে নাদিয়া, আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না এত সহজে সব ঠিক হয়ে গেল। আমারও মনে হচ্ছে যেন স্বপ্ন দেখছি। ম্যাম, আপনি মানে তুমি জানো না তুমি আমার জীবনে কতটা। এতক্ষণ নাদিয়া রিয়াদকে জড়িয়ে ধরে রেখেছিল। রিয়াদের কথার পর নাদিয়া বিশ্বাসের বুক থেকে মুখ তুলে বলে, এই আপনি আর ম্যাম কি হচ্ছে এগুলো? মনে নেই বাবা কি বলে গিয়েছেন? আর এতক্ষণ ধরে এত সাহস দেখাচ্ছিলে, এখন আবার সেই পুরনো আপনিতে ফিরে যাচ্ছ? ও সরি, মানে আসলে আবেগের মুহূর্তে খেয়াল ছিল না। তাছাড়া ম্যাডাম বলতে বলতে অভ্যাস হয়ে গিয়েছিল। আচ্ছা, এখন থেকে নাদিয়া বলবো। ভালো ছেলে, এখন থেকে সব সময় নাদিয়া। আর অফিসেও চেষ্টা করবে কম ফর্মাল হতে। আমরা তো এখন শুধু বস আর কর্মচারী নই, তাই না? হ্যাঁ নাদিয়া। চলো আমরা বরং বসি, বাবার সাথে পরে কথা বলা যাবে। এখন একটু শান্ত হয়ে এই অবিশ্বাস্য খবরটা হজম করি। তারা দুজনে কেবিনের সোফায় বসে একে অপরের হাত ধরে। এতদিনের চাপা আবেগ আর অনিশ্চয়তার পর অবশেষে তারা এক নতুন সম্পর্কের সূচনা করতে চলেছে। বাইরের অফিসের কর্মব্যস্ততা তাদের ভেতরের শান্ত অথচ গভীর ভালোবাসার মুহূর্তকে স্পর্শ করতে পারে না। কেবিনের শান্ত পরিবেশে নাদিয়া এবং রিয়াদ একে অপরের হাতে হাত রেখে বসে থাকে। এতদিনের চাপা উত্তেজনা আর অনিশ্চয়তার পর তাদের মনে এখন এত স্নিগ্ধ প্রশান্তি বিরাজ করছে। বাইরের কর্মব্যস্ত অফিসের কোলাহল তাদের অন্তরঙ্গ মুহূর্তের কোনো ব্যাঘাত ঘটাতে পারে না। নাদিয়া রিয়াদের হাতের উপর আলতো করে হাত বুলিয়ে বলে, ভাবতেও পারিনি বাবা এত সহজে রাজি হয়ে যাবেন। আঙ্কেল সত্যি একজন অসাধারণ মানুষ। আমার প্রতি তার বিশ্বাস আর ভালোবাসা আমি কখনো ভুলবো না। তুমিও খুব ভালো রিয়াদ, বাবা ঠিকই বলেছেন। আর আমার মনে হয় প্রথম দিন থেকেই তোমার প্রতি আমার একটা দুর্বলতা ছিল। আমারও, কিন্তু আমাদের দুজনের জগৎ এত আলাদা ছিল যে সাহস করে কিছুই বলতে পারিনি। এখন আর কোনো দূরত্ব নেই রিয়াদ, আমরা দুজন এক হয়ে গেছি। নাদিয়া রিয়াদের কাঁধে মাথা রাখে। তারা কিছুক্ষণ নীরবে বসে থাকে, একে অপরের সান্নিধ্যে ডুবে গিয়ে। কোনো কথা না বললেও যেন তাদের মনের সব ভাবনার আদান প্রদান হয়ে যায়। বাইরের আলো ধীরে ধীরে কমলা হতে শুরু করে। কেবিনের আবছা আলোয় তাদের ভালোবাসার উষ্ণতা আরো গাঢ় হয়ে ওঠে। চলো কফি খাওয়া যাক। আমার মনে হয় এই খুশির খবরটা উদযাপন করা উচিত। অবশ্যই, আমি গিয়ে নিয়ে আসি। রিয়াদ কেবিনের বাইরে যায় এবং দুটি কফির অর্ডার দিয়ে ফিরে আসে। কফি হাতে দুজনে জানালার পাশে এসে দাঁড়ায়। নিচে অফিসের পার্কিং লট ধীরে ধীরে ফাঁকা হয়ে যাচ্ছে। শহরের রাস্তায় আলো ঝলমল করছে। জানো, আমার মনে হয় আমরা যেন একটা নতুন জীবন শুরু করতে চলেছি। হ্যাঁ, আর এই জীবনে তুমি সব সময় আমার পাশে থাকবে। সব সময়। তারা দুজনে কফি শেষ করে। নাদিয়া এগিয়ে এসে রিয়াদকে বুকে আলতো করে মাথা রাখে। রিয়াদও তার বাহু দিয়ে নাদিয়াকে জড়িয়ে ধরে। তাদের এই নীরব আলিঙ্গনে মিশে থাকে গভীর ভালোবাসা আর ভবিষ্যতের প্রতি অগাধ বিশ্বাস। চলো এবার বাড়ি ফেরা যাক, বাবা হয়তো আমাদের জন্য অপেক্ষা করছেন। রিয়াদ নাদিয়ার কপালে আলতো করে চুমু খেয়ে বলে, চলো। তারা কেবিন থেকে বের হয়ে লিফটের দিকে তাকায়। লিফটের নিরাপত্তায় তারা একে অপরের দিকে তাকিয়ে হাসি। অফিসের সেই কঠোর নিয়ম আর দূরত্বের বেড়াচাল যেমন আজ ভেঙে চুরমার হয়ে গেছে। নাদিয়ার অ্যাপার্টমেন্টে পৌঁছে রহমান সাহেব তাদের দুজনকে হাসি মুখে অভ্যর্থনা জানান। রাতের খাবার টেবিলে বসে তারা
তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। রাতের খাবার শেষে নাদিয়া এবং রিয়াদ ব্যালকনিতে এসে দাঁড়ায়। শহরের রাতের আকাশ তারার আলোয় ঝলমল করছে, হালকা বাতাস তাদের চুল ছুঁয়ে যাচ্ছে। রিয়াদ নাদিয়ার হাত ধরে, নাদিয়া রিয়াদের কাঁধে মাথা রাখে। আজকের দিনটা আমার জীবনের সবচেয়ে সুন্দর দিনগুলোর মধ্যে একটা। আমারও মনে হচ্ছে যেন সব স্বপ্ন সত্যি হতে শুরু করেছে। তারা দুজনে কিছুক্ষণ নীরব আকাশের দিকে তাকিয়ে থাকে। তাদের হৃদয়ে ভালোবাসার এক নতুন সুর খোঁজে, যা তাদের ভবিষ্যতের পথকে আরো আলোকিত করে তোলে। তাদের ভালোবাসার নতুন অধ্যায় শুরু হলেও জীবনের পথ সবসময় মসৃণ হয় না। কিছুদিন পর অফিসে একটি নতুন প্রজেক্ট আসে, যা নাদিয়া এবং রিয়াদ দুজনকেই খুব ব্যস্ত করে তোলে। কাজের চাপে তারা একে অপরের সাথে আগের মতো সময় দিতে পারছিল না। ছোটখাটো বিষয় নিয়েও তাদের মধ্যে চাপা উত্তেজনা দেখা যাচ্ছিল। একদিন বিকেলে নাদিয়া রিয়াদের কেবিনে আসে, হাতে এক গাদা ফাইলের স্তূপ। রিয়াদ তখন কম্পিউটারে মনোযোগ দিয়ে কাজ করছিল। রিয়াদ, এই ফাইলগুলো একটু দেখো তো, কাল সকালের মধ্যে আমার চাই। নাদিয়া, তুমি তো জানো আমি অন্য একটা জরুরি কাজ করছি, এটা কি একটু পরে দেখা যায় না? জরুরি কাজ তো আমারও আছে রিয়াদ, সব সময় নিজের কাজটাকে বেশি গুরুত্ব দাও। আমি কখন নিজের কাজকে বেশি গুরুত্ব দিলাম? আমি তো সব সময় চেষ্টা করি তোমাকে সাহায্য করতে। সাহায্য? হ্যাঁ, খুব সাহায্য করো তুমি। আজকাল তো আমার সাথে ঠিকমতো কথাই বলো না, সব সময় মুখ গোমড়া করে বসে থাকো। আমি মুখ গোমড়া করে থাকি? তুমি কি খেয়াল করেছো তুমিও আগের মতো হাসি খুশি থাকো না? কাজের চাপে আমরা দুজনেই ক্লান্ত। শুধু কাজের চাপ নাকি অন্য কিছু আছে? অন্য কিছু মানে কি বলতে চাইছো তুমি? আমি শুনেছি অফিসের নতুন মেয়েটির সাথে আজকাল তুমি নাকি অনেক বেশি সময় কাটাচ্ছ, লাঞ্চের সময় নাকি তোমরা একসাথে ছিলে। রিয়াদ হতভম্ব হয়ে যায়। অফিসের নতুন ইন্টার্ন মিমির সাথে তার দু একবার কাজের ব্যাপারে কথা হয়েছে, এইটুকুই। নাদিয়া যে সেটা নিয়ে ভুল বুঝবে তা সে স্বপ্নেও ভাবেনি। তুমি কি বলছো নাদিয়া? মিমির সাথে আমার কি সম্পর্ক থাকতে পারে? ও তো সবে জয়েন করেছে, আমি শুধু কাজের ব্যাপারে ওকে একটু হেল্প করছিলাম। শুধু হেল্প? আমার মনে হয় না, তোমার হাবভাব আজকাল কেমন যেন অন্যরকম। তুমি কি সত্যি আমাকে এতটুকুও বিশ্বাস করো না নাদিয়া? বিশ্বাস? বিশ্বাস ভাঙলে তো বিশ্বাস করতে কষ্ট হয়, তাই না? নাদিয়ার এই কথাগুলো রিয়াদের বুকে তীরের মতো লাগে। তাদের ভালোবাসার মধ্যে এই প্রথম এত বড় একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হলো। রিয়াদ কিছু বলতে চেয়েও থেমে যায়। তার মনে হয় নাদিয়া তার কথা বিশ্বাস করবে না। ঠিক আছে নাদিয়া, যদি তোমার তাই মনে হয় তাহলে আমার আর কিছু বলার নেই। রিয়াদের শীতল উত্তর নাদিয়ার রাগ আরো বাড়িয়ে দেয়। সে রাগে ফাইলগুলো রিয়াদের ডেস্কে ছুঁড়ে মারে এবং দ্রুত কেবিন থেকে বেরিয়ে যায়। রিয়াদ একা বসে থাকে, তার মনে এক গভীর হতাশা আর কষ্ট জমা হতে থাকে। তাদের সুন্দর সম্পর্কের মাঝে এই অপ্রত্যাশিত ঝড় কেন এলো তা সে কিছুতেই বুঝতে পারে না। নাদিয়ার রাগে ভরা প্রস্থান রিয়াদের কেবিনে এক শীতল নীরবতা নামিয়ে আনে। ছুঁড়ে ফেলা ফাইলগুলো মেঝেতে স্তূপ হয়ে পড়ে থাকে, যেন তাদের সম্পর্কের ভাঙনের নীরব সাক্ষী। রিয়াদ চেয়ারে বসে পাথরের মতো শক্ত হয়ে থাকে। নাদিয়ার অবিশ্বাস তার হৃদয়কে ক্ষতবিক্ষত করে দেয়। যে ভালোবাসার বন্ধনে তারা আবদ্ধ হয়েছিল, সামান্য সন্দেহের মেঘে তা আজ ম্লান হতে শুরু করেছে। পরের কয়েকটা দিন অফিসে এক অস্বস্তিকর পরিবেশ বিরাজ করে। নাদিয়া এবং রিয়াদ একে অপরের থেকে দূরত্ব বজায় রাখে। কাজের প্রয়োজনে কথা বলতে হলেও তাদের কণ্ঠ থাকে শীতল এবং আবেগহীন। নাদিয়া আগের মতো আর রিয়াদের কেবিনে আসে না। প্রয়োজন হলে ইন্টারকমে ডেকে পাঠায়। রিয়াদও নীরবে তার নির্দেশ পালন করে, কোনো রকম ব্যক্তিগত কথা বলার চেষ্টা করে না। তাদের এই নীরব যুদ্ধ অফিসের অন্যান্য কর্মীদের দৃষ্টি এড়ায় না। ফিসফাস আরও বাড়ে। তবে এবার আর ভালোবাসার গুঞ্জন নয়, বরং চাপা উত্তেজনার সুর শোনা যায়। শ্রেয়া সুযোগ পেলেই নাদিয়ার আশেপাশে ঘোরাঘুরি করে, সহানুভূতি দেখানোর চেষ্টা করে, যদিও তার ভেতরের বিদ্বেষ গোপন থাকে না।
রিয়াদের বুকের ভিতরটা ক্রমশ ফাঁকা হয়ে আসতে থাকে। নাদিয়ার সান্নিধ্য ছাড়া তার দিনগুলো অর্থহীন মনে হয়। রাতের পর রাত সে নির্ঘুম কথায় এপাশ ওপাশ করে। শুধু নাদিয়ার মুখটা তার চোখের সামনে ভাসে। তার মনে একটাই প্রশ্ন, কেন নাদিয়া তাকে এত সহজে ভুল বুঝলো? কেন তার একটি বারও মনে হলো না যে রিয়াদ তাকে কখনো ঠকাতে পারবে না? কাজের প্রতিও রিয়াদের আগ্রহ কমে যায়, ভুল হতে থাকে। বসের কাছে মৃদু বকুনিও শোনে। তার বিধ্বস্ত চেহারা নাদিয়ার নজর এড়ায় না, তবে সে মুখ ফিরিয়ে নেয়। তার চোখে এখনো সেই সন্দেহের ছায়া বিদ্যমান। একদিন সন্ধ্যায় রিয়াদ অফিসের পরে কিছুক্ষণ বেশি সময় ধরে কাজ করে। যখন সে বের হয় তখন অফিস প্রায় ফাঁকা। করিডোরে আলো আধো অন্ধকার, এক নীরব বিষণ্ণতা ছেয়ে আছে চারিদিকে। হঠাৎ নাদিয়ার কেবিনের আলো জ্বলতে দেখে সে থমকে দাঁড়ায়। দুটো পা যেন আপনা আপনি নাদিয়ার কেবিনের দিকে এগিয়ে যায়। দরজার বাইরে দাঁড়িয়ে সে কিছুক্ষণ ইতস্তত করে। ভেতরে নাদিয়ার কণ্ঠস্বর শুনতে পায়, তবে স্পষ্ট নয়। কিছুক্ষণ পর দরজা খোলে এবং শ্রেয়াকে বেরিয়ে আসতে দেখে রিয়াদ অবাক হয়। শ্রেয়ার মুখে চাপা হাসি। শ্রেয়া, তুমি এখন এখানে? নাদিয়া ম্যামের সাথে কি কাজ? কিছু জরুরি কথা ছিল। বস তো আজকাল খুব মুডে নেই, তাই একটু সঙ্গ দিলাম আর কি। শ্রেয়ার কথাগুলো রিয়াদের মনে সন্দেহের বীজ বোনে। নাদিয়া তার সাথে ঠিকমতো কথা না বললেও শ্রেয়ার সাথে এত রাতে কি জরুরি কথা থাকতে পারে? তার বুকের ভেতরটা অজানা আশঙ্কায় কেঁপে ওঠে। রিয়াদ আর দাঁড়ায় না, দ্রুত অফিস থেকে বেরিয়ে আসে। রাতের অন্ধকার তার চারপাশের বিষণ্ণতাকে আরো গাঢ় করে তোলে। তার মনে হয় নাদিয়া ধীরে ধীরে তার থেকে দূরে সরে যাচ্ছে, আর সে অসহায়ভাবে শুধু তাকিয়ে দেখছে। তাদের ভালোবাসার স্বপ্ন কি এভাবেই ভেঙে যাবে? রিয়াদের চোখে এক ফোঁটা জল চিকচিক করে ওঠে। রিয়াদের মনে জমে থাকা কষ্ট ক্রমশ বেড়েই চলে। নাদিয়ার নীরবতা আর অবিশ্বাস তার কর্মক্ষমতা কমিয়ে দেয়। অফিসের প্রতি তার আগ্রহ আর আগের মতো নেই। অন্যদিকে নাদিয়াও ভেতরে ভেতরে এক অস্থিরতা অনুভব করে। রিয়াদের নীরব কষ্ট তার চোখ এড়ায় না, কিন্তু জেদের বশে সে নিজের সন্দেহকে আঁকড়ে ধরে থাকে। একদিন দুপুরে নাদিয়া অফিসের বাইরে একটি কফি শপে বসে কাজ করছিল। হঠাৎ তার নজরে পড়ে অফিসের নতুন ইন্টার্ন মিমি একা একটি টেবিলে বসে আনমনে কফি খাচ্ছে। কৌতূহল বশত নাদিয়া মিমির টেবিলে গিয়ে দাঁড়ায়। হ্যালো মিমি, তুমি একা? হ্যালো ম্যাম। হ্যাঁ ম্যাম, একটু একা ছিলাম। কিছু মনে না করলে আমি কি তোমার সাথে বসতে পারি? অবশ্যই ম্যাম, আসুন। নাদিয়া মিমির সামনের চেয়ারে বসে। কিছুক্ষণ নীরবতা বিরাজ করে। মিমি, তুমি অফিসে নতুন এসেছো, কেমন লাগছে? কোনো অসুবিধা হচ্ছে? না ম্যাম, সবাই খুব হেল্পফুল, বিশেষ করে রিয়াদ ভাইয়া। উনি অনেক সাহায্য করেন। কাজের ব্যাপারে কিছু বুঝতে না পারলে সবসময় এগিয়ে আসেন। ও, রিয়াদ তোমাকে হেল্প করে? কি ধরনের হেল্প? হ্যাঁ ম্যাম, প্রথম দিকে কিছু সফটওয়্যার বুঝতে অসুবিধা হচ্ছিল, উনি বুঝিয়ে দিয়েছেন। এছাড়াও প্রজেক্টের কিছু টেকনিক্যাল ব্যাপারও উনি সহজ করে বুঝিয়ে দেন। উনি সত্যিই খুব ভালো। মিমির সরল স্বীকারোক্তি নাদিয়ার মনে একটি ধাক্কা দেয়। তার মনে পড়ে রিয়াদ সব সময়ই কাজের প্রতি নিবেদিত ছিল এবং জুনিয়রদের সাহায্য করতে এগিয়ে আসতো। তোমরা লাঞ্চ একসাথে করো, তাই না? আমি শুনেছি। না ম্যাম, লাঞ্চ তো আমরা অফিসের ক্যান্টিনেই করি। রিয়াদ ভাইয়া সাধারণত নিজের টেবিলেই খান কাজের ফাঁকে। একদিন আমার টিফিন আনতে দেরি হয়েছিল, উনি তখন তার খাবারটা শেয়ার করেছিলেন। উনি খুবই ভালো মনের মানুষ। মিমির এই কথাগুলো নাদিয়ার মনের সন্দেহ দূর করে দেয়। তার মনে অনুশোচনার ঝড় ওঠে। শ্রেয়ার ফিসফাস আর নিজের ভুল ধারণার বশে সে রিয়াদের মতো একজন ভালো মানুষকে ভুল বুঝেছে। তার মনে পড়ে রিয়াদ কখনোই তার সাথে মিথ্যে বলেনি। ও, আমি আসলে ভুল ভুল শুনেছিলাম। ধন্যবাদ মিমি, তুমি আমার একটা ভুল ধারণা ভাঙলে। ভুল ধারণা? কি হয়েছিল ম্যাম? আসলে কিছু ব্যক্তিগত ব্যাপার। তুমি তোমার কফি শেষ করো, আমার একটু কাজ আছে। নাদিয়া দ্রুত কফি শপ থেকে বেরিয়ে আসে। কফি শপ থেকে বেরিয়ে নাদিয়ার মন অস্থির হয়ে ওঠে। মিমির সরল কথাগুলো তার ভেতরের সব সন্দেহ দূর করে দেয়।
আর সেই জায়গায় জন্ম নেয় গভীর অনুশোচনা। সে বুঝতে পারে শ্রেয়ার বিদ্বেষপূর্ণ ফিসফাস আর তার নিজের হঠকারিতার কারণে সে রিয়াদের মতো একজন খাঁটি মানুষকে কষ্ট দিয়েছে। আর এক মুহূর্ত দেরি করতে না চেয়ে সে সরাসরি রিয়াদের অ্যাপার্টমেন্টের দিকে রওনা হয়। কলিং বেলের কয়েকবার বাজার পর রিয়াদ দরজা খোলে। তার বিধ্বস্ত চেহারা দেখে নাদিয়ার বুকের ভিতরটা মুচড়ে ওঠে। চোখের নিচে কালি ক্লান্ত মুখ, যেন কয়েকদিনে তার উপর দিয়ে অনেক ঝড় বয়ে গেছে। রিয়াদ, আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। নাদিয়া, তুমি এখানে? নাদিয়া ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। তার চোখ তখন জলে ভরে উঠেছে। রিয়াদ, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। শ্রেয়ার কথায় কান দিয়ে আমি তোমার বিশ্বাস ভেঙেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি সত্যি খুব অন্যায় করেছি। নাদিয়া আর নিজেকে সামলাতে পারে না, কান্নায় ভেঙে পড়ে। সে রিয়াদের হাত ধরে তার পায়ের কাছে বসে পড়ে। প্লিজ রিয়াদ, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার যোগ্য নই। রিয়াদ হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। নাদিয়ার এই অপ্রত্যাশিত আচরণে সে কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়ে। যে নাদিয়া কয়েকদিন আগেও তার সাথে শীতল ব্যবহার করেছে, আজ সে এভাবে ভেঙে পড়ছে। রিয়াদ ধীরে ধীরে নাদিয়ার হাত ধরে। নাদিয়া, ওঠো, এভাবে বসো না। নাদিয়া উঠে দাঁড়িয়ে রিয়াদের বুকে ঝাঁপিয়ে পড়ে, হাউমাউ করে কাঁদতে থাকে। আমি তোমাকে খুব কষ্ট দিয়েছি, তাই না? প্লিজ আমাকে ক্ষমা করে দাও। শান্ত হও নাদিয়া, কেঁদো না। নাদিয়া রিয়াদকে শক্ত করে জড়িয়ে ধরে। নাদিয়া কিছুক্ষণ রিয়াদের বুকে মুখ গুজে কাঁদে, তারপর ধীরে ধীরে শান্ত হয়। রিয়াদ তার ভেজা মুখ আলতো করে তোলে। নাদিয়া, তুমি যা করেছো তাতে আমি খুব কষ্ট পেয়েছি। তোমার অবিশ্বাস আমার হৃদয় ভেঙে দিয়েছিল। মনে হচ্ছিল এত ভালোবাসা, এত বিশ্বাস সব মিথ্যে। আমার মনে হয়েছিল তুমি হয়তো আমার যোগ্য নও বলে মনে করো। রিয়াদের আবেগপূর্ণ কথাগুলো নাদিয়ার হৃদয়ে আরো গভীর দাগ কাটে। তার মনে হয় সে যেন এক অমূল্য রত্ন হারিয়ে ফেলতে বসেছিল। নাদিয়া রিয়াদের হাত ধরে বলে, আর কখনো এমন হবে না রিয়াদ, আমি তোমাকে বিশ্বাস করি। আমার ভুল হয়ে গেছে, প্লিজ তুমিও আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। রিয়াদ নাদিয়ার চোখের দিকে তাকিয়ে থাকে। সেখানে সে দেখতে পায় গভীর অনুশোচনা আর অকুণ্ঠ ভালোবাসা। তার বুকের জমাট বাঁধা কষ্ট ধীরে ধীরে গলতে শুরু করে। রিয়াদ নাদিয়ার কপালে আলতো চুমু দিয়ে বলে, আমি তোমাকে ক্ষমা করে দিলাম নাদিয়া, আমিও তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তাদের দীর্ঘ নীরব আলিঙ্গনে সব অভিমান, সব দূরত্ব ঘুচে যায়। আবার তারা একে অপরের উষ্ণতায় আশ্রয় খুঁজে পায়। তাদের ভালোবাসার বন্ধন আরো একবার কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েও অটুট থাকে। রিয়াদের ক্ষমা পাওয়ার পর নাদিয়ার মনে শান্তি ফেরে। এতদিনের চাপা কষ্ট আর অনুশোচনার মেঘ সরে যায়। সে রিয়াদের হাত ধরে তার দিকে গভীর ভালোবাসায় তাকিয়ে থাকে, যেন এই মানুষটি তার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। রিয়াদ, তুমি সত্যি অনেক ভালো। আমার ভুল বোঝার পরেও তুমি আমাকে ক্ষমা করে দিলে। আমি তোমাকে আর কখনো অবিশ্বাস করব না। আমিও তোমাকে বিশ্বাস করি নাদিয়া। আমাদের মধ্যে যেন আর কখনো কোনো ভুল বোঝাবুঝি না হয়। আর হবে না, এখন থেকে আমরা সব সময় একে অপরের পাশে থাকবো। হ্যাঁ, আর আমাদের ভবিষ্যতের জন্য নতুন করে পরিকল্পনা করতে হবে। নাদিয়া রিয়াদকে জড়িয়ে ধরে রিয়াদ নাদিয়ার চুলে হাত বুলিয়ে দেয়। তাদের আলিঙ্গন ভালোবাসার এক নতুন প্রতিজ্ঞা বহন করে। এতদিনের তিক্ততা ধুয়ে মুছে গিয়ে তাদের সম্পর্ক আরো গভীর হয়। নাদিয়া রিয়াদের হাত ধরে বলে, চলো আমরা বরং বসি। বাবার সাথে আমাদের ভবিষ্যৎ নিয়ে কিছু কথা বলা দরকার। বাবাও আমাদের বিষয়টা নিয়ে খুব চিন্তিত ছিল। হ্যাঁ চলো আঙ্কেল, নিশ্চয়ই আমাদের একসাথে দেখে খুশি হবেন। তারা দুজনে লিভিং রুমে গিয়ে রহমান সাহেবের সাথে বসে। নাদিয়া তাদের সম্পর্কে নতুন করে জোড়া লাগার কথা জানায় এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনার আভাস দেয়। রহমান সাহেব তাদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের সিদ্ধান্তে পূর্ণ সমর্থন জানায়। আমি সবসময় চেয়েছি তোমরা সুখী হও। তোমাদের ভালোবাসার উপর আমার পূর্ণ আস্থা আছে। যখন তোমরা বিয়ের সিদ্ধান্ত নেবে, আমি তোমাদের পাশে থাকবো।
নাদিয়া এবং রিয়াদ রহমান সাহেবের কথায় আশ্বস্ত হয়। তারা বুঝতে পারে তাদের পাশে একজন অভিভাবক আছেন যিনি তাদের সম্পর্কের গুরুত্ব বোঝেন। রিয়াদের ক্ষমা পাওয়ার পর নাদিয়ার মনে এক অস্থির ব্যাকুলতা ভর করে। তার মনে হয় আর একটি মুহূর্তও যেন রিয়াদকে ছাড়া কাটাতে পারবে না। অনুশোচনার দহন তাকে আরো বেশি করে রিয়াদের কাছে টেনে আনে। নাদিয়া রিয়াদের হাত শক্ত করে ধরে। রিয়াদ চলো আজকে আমরা বিয়ে করি। আমি আর কোনো অপেক্ষা করতে পারছি না। তুমি আমার আর আমি তোমার, এটাই আসল কথা। নাদিয়া, আমি বুঝতে পারছি তুমি কতটা আবেগপ্রবণ। আমিও তোমাকে আমার জীবনে পেয়েছি, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। না রিয়াদ, আজকেই, এখনই। আমি আর কোনো বাধা মানতে চাই না। বাবা রাজি হবেন, আমরা শুধু গিয়ে কাজে ডেকে আনবো। শান্ত হও আমার ভালোবাসা। বিয়েটা তো শুধু দুটো মানুষের মিলন নয়, এটা দুটো পরিবারেরও স্বীকৃতি। আমরা সুন্দরভাবে সবার আশীর্বাদ নিয়ে বিয়ে করব। তুমি একটু ধৈর্য ধরো। তুমি কি এখনো দ্বিধা করছো রিয়াদ? তুমি কি সত্যি আমাকে চাও না? নাদিয়া মুখ ফিরিয়ে কথাটি বলে তখন রিয়াদ নাদিয়াকে এক টানে কাছে টেনে নেয়। তারপর বলে, এ কি বলছো তুমি আমার পাগলি? তোমাকে আমি আমার জীবনের চেয়েও বেশি চাই, কিন্তু আমি চাই আমাদের শুরুটা সুন্দর হোক, গোছানো হোক। তাড়াহুড়ো করে কিছু করতে চাই না। কিন্তু আমার ভয় লাগে রিয়াদ, যদি আবার কোনো ভুল বোঝাবুঝি হয়, যদি আবার কোনো বাধা আসে। আর কোনো ভয় নেই, আমার ভালোবাসা। আমরা দুজনে একসাথে সব বাধা অতিক্রম করব। একটু অপেক্ষা করো, খুব শীঘ্রই আমরা আমাদের নতুন জীবন শুরু করব। আমি তোমাকে কথা দিচ্ছি। রিয়াদের শান্ত অথচ দৃঢ় কথায় নাদিয়ার অস্থির মন কিছুটা শান্ত হয়। সে জানে রিয়াদ যা বলছে সেটাই ঠিক। তাদের ভালোবাসার ভিত যত গভীর, তাদের ভবিষ্যতের পরিকল্পনাও তত সুচিন্তিত হওয়া উচিত। নাদিয়া রিয়াদের হাত ধরে, ঠিক আছে, আমি অপেক্ষা করব, কিন্তু তুমিও কথা দাও তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। আমি সবসময় তোমার পাশেই থাকবো নাদিয়া, এটাই আমার জীবনের সবচেয়ে বড় সত্য। তাদের আলিঙ্গন ভালোবাসার এক নতুন অঙ্গীকারে আবদ্ধ হয়। নাদিয়ার ব্যাকুলতা রিয়াদের ভালোবাসার গভীরতায় প্রশমিত হয়। তারা দুজনে হাতে হাত রেখে ভবিষ্যতের সুন্দর দিনের স্বপ্ন দেখতে থাকে। 1 মাস পর আজকেই নাদিয়া ও রিয়াদ তাদের ভালোবাসার পূর্ণতা পেতে চলেছে। নাদিয়া তার সাজানো ঘরে বসে অস্থিরভাবে অপেক্ষা করছে। লাল বেনারসির ভার তার শরীরে, কিন্তু তার মন উঠছে রিয়াদের কাছে। চোখে আনন্দের অশ্রু ছিকছিক করছে, বারবার দরজার দিকে তাকাচ্ছে। এই তো আর কিছুক্ষণ, দেখবি রিয়াদ এসে পড়বে। তুই এত চিন্তা করিস না তো। চিন্তা হয় না বুঝি? এতদিনের স্বপ্ন আজ সত্যি হতে চলেছে। অন্যদিকে রিয়াদ তার বন্ধুর সাথে পাঞ্জাবি পরছে। আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে হালকা হাসে। আজ তার জীবনের নতুন শুরু। কিরে বর সাহেব, সব ঠিক তো? হ্যাঁ আকাশ, আজ আমার জীবনের সবচেয়ে খুশির দিন। নাদিয়ার বাড়িতে সকল অতিথিরা এসে জড়ো হয়েছেন। রহমান সাহেব সকলের সাথে হাসি মুখে কথা বলছেন। এ তানিয়া মা, নাদিয়া কোথায় রে? সব তো রেডি। আসছে আঙ্কেল, একটু সময় নিচ্ছে। অবশেষে রিয়াদ এসে দাঁড়ায় নাদিয়ার সামনে। তাদের চোখাচোখি হয়, মুখে মৃদু হাসি। আপনারা কি এই বিবাহে রাজি? তাহলে বলুন কবুল। কবুল কবুল কবুল। কবুল কবুল কবুল। আলহামদুলিল্লাহ। চারদিকে আনন্দের হর্ষধ্বনি ওঠে। নাদিয়ার চোখ অশ্রু সজল। রিয়াদ তার হাত ধরে আলতো করে চাপ দেয়। রহমান সাহেব এগিয়ে এসে তাদের আশীর্বাদ করেন। সুখী হও বাবা মা। রিয়াদ, আজ থেকে আমার মেয়েটার সব দায়িত্ব তোমার। আশা করি তুমি কখনো তাকে কষ্ট দিবে না। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, আমি কখনোই নাদিয়াকে কোনো কষ্ট পেতে দিব না। অবশেষে। হ্যাঁ, অবশেষে।
তারা দুজনে সকলের আশীর্বাদ গ্রহণ করে। তাদের চোখে ভবিষ্যতের রঙিন স্বপ্ন। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নাদিয়া ও রিয়াদ যখন রিসেপশনের মঞ্চে এসে দাঁড়ায়, তখন তাদের চারপাশ বন্ধুদের হাসির কলরবে মুখরিত হয়ে ওঠে। রিয়াদের বন্ধু আকাশ আর নাদিয়ার বান্ধবী তানিয়া, এই দুজনের উৎসাহ যেন একটু বেশি। এই যে আমাদের পাওয়ার কাপল, বস আর তার হুকুমের গোলাম। তবে আজ থেকে কিন্তু হুকুম চলবে অন্যদিকে রিয়াদ সাহেব। আরে থাম তো আকাশ, আজ অন্তত ছাড় দে। আর তুই নাদিয়া, এতদিন ধরে এত অ্যাটিটিউড দেখিয়ে একটা সাধারণ ছেলেকে পটালি। বাহ, তোর রুচির তারিফ করতে হয়। তবে ভয় নেই, রিয়াদ আমাদের ভালো বন্ধু। তোরা থামবি? আজ অন্তত একটু ভালো কথা বল। ভালো কথা? নিশ্চয়ই। এই যেমন রিয়াদ, তুই কিন্তু খুব ভাগ্যবান। এত সুন্দরী আর পাওয়ারফুল বউ পাওয়াটা চারটিখানি কথা নয়। তবে হ্যাঁ, মানি ব্যাগটা কিন্তু এবার থেকে সাবধানে রাখিস। ওটা নিয়ে আমি চিন্তিত নই। আমার যা কিছু সবই তো এখন ওর। নাদিয়া, শুনেছিস তো? এবার কিন্তু অফিসের সব ফাইল রিভিউর আগে বড়ের সাইন নিতে ভুলিস না। তানিয়া, আরে আরে, বিয়ের প্রথম দিনে বউয়ের ধমক! রিয়াদ, তোর জীবন কিন্তু শুরু হওয়ার আগেই কন্ট্রোলে। রিয়াদ হেসে ফেলে। তাদের বন্ধুদের এই মজায় নাদিয়াও চোখ দেয়। তোরা যা বলছিস বল। আমার রিয়াদ আমার পাশে আছে, এটাই যথেষ্ট। আর অফিসের ফাইল আমি একাই সামলাতে পারি। থ্যাংক ইউ। সে তো দেখাই যাবে ম্যাডাম বস। তবে আমাদের একটা আবদার আছে, বর বউ দুজনকেই একটা রোমান্টিক ডান্স করতেই হবে। হ্যাঁ হ্যাঁ, আর আমরা সবাই দাঁড়িয়ে দেখব। নাদিয়া ও রিয়াদ একে অপরের দিকে তাকায়। মৃদু হেসে রিয়াদ নাদিয়ার হাত ধরে। মঞ্চের আলো কমে আসে, হালকা মিষ্টি সুর ভেসে ওঠে। নবদম্পতি একে অপরের বাহু ডোরে আবদ্ধ হয়ে নাচতে শুরু করে। তাদের চারপাশের বন্ধুরা হাততালি দিয়ে উৎসাহ দেয়। দেখলি নাদিয়া, শেষ পর্যন্ত তোর বসগিরি বরফের মতো গলে গেল। আর রিয়াদও তার বসের কাছে পুরোপুরি আত্মসমর্পণ করলো, ভালোবাসার কাছে। নাদিয়া ও রিয়াদ হাসতে থাকে। তাদের বন্ধুদের এই আন্তরিক মজা তাদের আনন্দ আরো কয়েক গুণ বাড়িয়ে দেয়। তাদের ভালোবাসার নতুন যাত্রা শুরু হলো হাসি আর খুশির মধ্য দিয়ে। রিসেপশনের হই হুল্লোড় শেষে যখন নাদিয়া ও রিয়াদ তাদের অ্যাপার্টমেন্টের দিকে রওনা দেয়, তখনও বন্ধুদের উৎসাহের কমতি নেই। গাড়িতে ওঠার আগ পর্যন্ত আকাশ আর তানিয়া তাদের নানা রকম টিপ্পনি কাটতে থাকে। আকাশ গাড়ির দরজা খুলে হাসতে হাসতে বলে, যান যান মহারাজ আর মহারানী, আপনাদের জন্য রাজপ্রাসাদ অপেক্ষা করছে। তবে হ্যাঁ, দরজার খিল কিন্তু ভালো করে লাগাবেন। আর যা কিছু করার ধীরে সুস্থে করো, তাড়াহুড়ো করার কিছু নেই, পুরো রাত তোমাদেরই। নাদিয়া লজ্জায় লাল হয়ে যায়। রিয়াদ মুচকি হাসে। তোরা এবার থামবি? আর জ্বালাস না তো। জ্বালাবো না? আরে আজ তো আসল দিনের শুরু। আমরা কি আর তোমাদের এত সহজে ছাড়ছি নাকি? যখন লিফটে ওঠে নাদিয়া ও রিয়াদ, তখনও আকাশ আর তানিয়া তাদের পিছু পিছু আসে। অ্যাপার্টমেন্টের দরজার সামনে দাঁড়িয়ে তারা শেষ মুহূর্তের মশকরা করতে থাকে। এই ঘরটা কিন্তু আজ থেকে তোমাদের ভালোবাসার স্বর্গ। সব দুঃখ, সব কষ্ট যেন এখানেই শেষ হয়। আর হ্যাঁ, ভেতরে গিয়ে কিন্তু আলোটা ডিম করে দিও। আর কাল সকালে যেন মিষ্টিমুখ করতে ভুল না হয়। আমরা কিন্তু দরজার বাইরে অপেক্ষা করব। নাদিয়া আর রিয়াদ হেসে ফেলে। তারা জানে বন্ধুদের এই উৎপাত তাদের ভালোবাসারই বহিঃপ্রকাশ। ঠিক আছে, তোরা এবার যা, অনেক রাত হয়েছে। যাচ্ছি যাচ্ছি, তবে কাল সকালে কিন্তু ব্রেকফাস্টটা একসাথে হবে। বড় বউয়ের হাতের রান্না চেখে দেখব। হ্যাঁ, আর বাসর রাতের গল্প শোনার জন্য আমরা তো মুখিয়েই আছি। নাদিয়া আর রিয়াদ হেসে দরজা বন্ধ করে দেয়।
বাইরে তখনও তাদের বন্ধুদের হাসির রেশ শোনা যায়। তারা দুজনে একে অপরের দিকে তাকায়, কিছুটা লজ্জা, কিছুটা হাসি আর অগণিত ভালোবাসায় ভরে ওঠে তাদের মন। এরাও না সব সময় শুধু মজা করে। আরে ওদের মনে তো কোনো খারাপ উদ্দেশ্য নেই, ভালোবাসে তাই এত জ্বালায়। চলো ভেতরে যাই, আমাদের জন্য একটা নতুন জীবন অপেক্ষা করছে। তারা দুজনে হাত ধরে তাদের সাজানো বাসর ঘরে প্রবেশ করে। বাইরে বন্ধুদের হাসির রেশ মিলিয়ে যায়। তারা বাসর ঘরের সাজানো বিছানায় বসে। তুমি কি খুব ক্লান্ত? একটু, তবে সব ক্লান্তি দূর হয়ে যাচ্ছে তোমাকে পাশে দেখে। রিয়াদ নাদিয়াকে কোলে তুলে তাদের সাজানো বাসর ঘরের দিকে এগিয়ে যায়। ঘরটি হালকা গোলাপি আলোয় আলোকিত, বাতাসে ফুলের মিষ্টি সুবাস। খাটের পাশে রাখা টেবিলে চলছে সুগন্ধি মোমবাতি। রিয়াদ আলতো করে নাদিয়াকে খাটে বসায়, তার চোখের দিকে গভীর ভালোবাসায় তাকিয়ে থাকে। আজ থেকে আমাদের নতুন জীবন শুরু হলো নাদিয়া। আমি তোমাকে সবসময় ভালোবাসবো, সবসময় তোমার পাশে থাকবো। আমিও তোমাকে ভালোবাসি রিয়াদ। তুমি আমার জীবনে না এলে হয়তো আমি কখনো সত্যিকারের সুখ খুঁজে পেতাম না। রিয়াদ নাদিয়ার হাত ধরে তার ঠোঁটে আলতো করে চুমু খায়। তাদের প্রথম স্পর্শে মিশে থাকে দীর্ঘদিনের অপেক্ষা আর গভীর আবেগ। ধীরে ধীরে তাদের মধ্যে দূরত্ব কমে আসে। রিয়াদ তার সিনিয়র বউকে আদর দিচ্ছে, আর নাদিয়া তার জুনিয়র স্বামীর আদর অনুভব করছে। রিয়াদ যখনই নাদিয়ার কোমরে হাত দেয়, নাদিয়া কেঁপে ওঠে। নাদিয়া শক্ত করে রিয়াদের পিঠে খামচে ধরে। ভালোবাসার উষ্ণ আলিঙ্গনে তারা একে অপরের কাছে আত্মসমর্পণ করে। রাতের নীরবতা তাদের ভালোবাসার সাক্ষী থাকে। তাদের হৃদয়ের প্রতিটি স্পন্দন যেন এক নতুন সুর তোলে, এক সুখী দাম্পত্য জীবনের সুর। পরের দিন সকাল, নাদিয়া রিয়াদের বুকে মাথা রেখে শান্ত ঘুমে আচ্ছন্ন। রিয়াদের চোখে তার প্রিয়তমার মুখের দিকে অপলক দৃষ্টি। তার মনে আজ সীমাহীন শান্তি আর কৃতজ্ঞতা। ধীরে ধীরে নাদিয়ার ঘুম ভাঙে, রিয়াদের দিকে তাকিয়ে মিষ্টি হাসে। শুভ সকাল। শুভ সকাল আমার জীবন সঙ্গিনী।